আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো আমাদের নার্ভসের ইকুয়েশন। ওকে, নার্ভসের ইকুয়েশন হোয়াট ইজ বা নার্ভসের ইকুয়েশনটা আমরা কেন পড়বো বা জিনিসগুলো কি এটা আগে একটু বোঝার চেষ্টা করি। লাস্ট ক্লাসে আমরা, তোমরা কত কিছু জানি না, লাস্ট ক্লাসে আমরা তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ কোষ বিভব নিয়ে পড়ছিলাম, কিছু প্রবলেম সলভ করছিলাম, পাত্রে রাখা যায় কিনা এরকম কিছু ম্যাথ আমরা পড়ছিলাম। তো প্রমাণ কোষ বিভব মানে কি? প্রমাণ কোষ বিভব মানে তুমি একটা কন্ডিশন বা একটা তুমি কোষকে তুমি প্রমাণ অবস্থায় রাখতেছো। এখন প্রমাণ অবস্থা মানে কি? আমরা একটা তড়িৎ রাসায়নিক কোষের গঠন দেখলে এটা বুঝতে পারবো যে তড়িৎ রাসায়নিক কোষের গঠন দেখলে প্রমাণ কোষ বিভবটা আমরা কিভাবে বুঝবো। এই যে দেখো একটা তড়িৎ রাসায়নিক কোষের পূর্ণাঙ্গ একটা তড়িৎ রাসায়নিক কোষের গঠন খেয়াল করো। মানে তোমার এখানে দেখো এটা হলো কি, একটা পাত্র, আর এটা আরেকটা পাত্র, দুইটা পাত্র। একটা পাত্রে একটা ধাতব দণ্ড, যেটা ধাতব দণ্ড লাগানো আছে, এই পাত্রে একটা ধাতব দণ্ড, তাদের মধ্যে একটা তার দিয়ে কানেক্টেড আছে, মাঝখানে একটা গ্যালভানোমিটার দেওয়া আছে। ওকে, গ্যালভানোমিটার কিন্তু কোনো সোর্স না, এটা জাস্ট একটা কি, এটা জাস্ট একটা তোমার, এটা জাস্ট একটা তোমার মিটার, যেটা তড়িৎ কারেন্টের উপস্থিতি আছে কিনা সেটা নির্ণয় করবে। ওকে, এই প্রথম ধাতব দণ্ডটা দেখো জিঙ্ক সালফেট দ্রবণে আছে, নির্মিত কি দিয়ে? জিঙ্ক দিয়ে। আর এটা কপার, কপার দণ্ড কপার সালফেট দ্রবণে আছে। আমরা জানি যেই দণ্ড সেটা লবণ রাখতে হবে, এখানে জিঙ্ক দণ্ড এই জন্য কি জিঙ্কের লবণ রাখছে, এখানে কি কপার দণ্ড এই জন্য কপারের লবণ রাখছে। ওকে, তো এখানে দেখো জিঙ্ক সালফেটের, আমরা দেখো জিঙ্ক সালফেটের কি একটা দ্রবণ রাখছি, আর এখানে কপার সালফেটের একটা দ্রবণ রাখছি, তাদের মধ্যে লবণ সেতু আছে। আচ্ছা ঠিক আছে, লবণ সেতু দিয়ে আয়ন পরিবাহিত হবে। ওকে, এখানে দেখো জিঙ্ক সালফেট আর কপার সালফেট দ্রবণ, এর তো একটা ঘনমাত্রা থাকবে, অবশ্যই দ্রবণের একটা নির্দিষ্ট একটা কি থাকবে, ঘনমাত্রা থাকবে। এখন দ্রবণের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, যদি 1 মোলার হয়, ঠিক আছে, 1 মোলার হয়, তাইলে সেটাকে আমরা বলি কি, প্রমাণ কোষ বিভব বলি। ঠিক আছে, তখন আমরা প্রমাণ বলি। আর যদি 1 মোলার না হয়, ঠিক আছে, 1 মোলার, সাপোজ ধরো 1 মোলার হইলো না, তাইলে কি হবে, সেটাকে আমরা বলবো কি, আমাদের যে ইয়াটা মানে আমাদের যে টপিকটা আছে সেটাকে আমরা কি বলবো, কোষ বিভব বলবো। ঠিক আছে, মানে প্রমাণ বলবো না, তখন আমি প্রমাণ কথাটা উল্লেখ করব না। তো এখানে আমরা কিছু জিনিস একটু শিখবো, মানে আগে কিছু জিনিস আমরা একটু শিখে নিব, তারপর আমরা সামনে আমাদের প্রমাণ কোষ বিভব নার্ভসের ইকুয়েশন নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তো এই যে ইকুয়েশনটা, বা তার আগে আমরা কি শিখতে মানে কি আলোচনা করব সেটা আগে দেখো। এই যে একটা ধাতব দণ্ড, এই যে জিঙ্ক দণ্ডটা, আমরা প্রথমে অ্যানোড থেকে শুরু করি। ঠিক আছে, প্রথমে আমরা এই যে অ্যানোড থেকে আমাদের এই অ্যানোড থেকে আমরা কি করব, প্রথমে আমরা কি করব, শুরু করবো, যে এটা হলো আমাদের অ্যানোডের সাইড। ঠিক আছে, তো এই অ্যানোডের সাইড থেকে খেয়াল করো, অ্যানোডের সাইডে যেটা আছে, মানে এই অ্যানোডের সাইড থেকে জিঙ্কের একটা প্রবণতা থাকে। প্রবণতা কি? দ্রবণে যাওয়ার একটা প্রবণতা থাকে। কি রকম? জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে, মানে আমরা ধরো ইলেকট্রন ত্যাগ করে সে কি করে, জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়। তো জিঙ্ক 2 প্লাসে পরিণত ইলেকট্রনটা সে কাকে দেয়? এই তারের গায়ে দিয়ে দেয়। তারপর সে কিসে পরিণত হয়ে যায়? জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়ে যায়। যখন সে আয়ন হয়ে যাবে তখন তার দণ্ডে থাকবে না, সে কোথায় চলে আসবে? দ্রবণে চলে আসবে। সে দ্রবণে চলে আসলো। ঠিক আছে, সে দ্রবণে চলে আসলো, এই যে এই দ্রবণে চলে আসলো, এখানে চলে আসলো, জিঙ্ক গুলো এখানে চলে আসতে থাকবে, অনবরত এখানে চলে আসতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে যে এখানে চলে আসতে থাকবে, এই যে এখানে, এখান দিয়ে জিঙ্ক প্লাস দ্রবণে, দ্রবণটা এখানে আইসা পড়বে। ঠিক আছে, তো এই যে জিঙ্ক প্লাস দ্রবণে আসার প্রবণতা, প্রবণতার কারণে একটা চাপ সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি কি, দ্রবণ চাপ। সেটাকে আমরা কি বলি? দ্রবণ চাপ বলি। ওকে, তারপরে অপর প্রান্তে কি হয়, এখান থেকে দ্রবণে যে কপার 2 প্লাস গুলো আছে, সেই কপার 2 প্লাস গুলা কি করে, এই যে তারের গায়ে জিঙ্ক যে ইলেকট্রনটা দিছিল, এই তার দিয়ে কোথায় চলে আসে, আস্তে আস্তে তোমার কোথায় চলে আসে, আস্তে আস্তে এটা কি, এই তার দিয়ে গায়ে গায়ে এসে ক্যাথোডের গায়ে এসে কি ইলেকট্রন গুলা জমা হয়, এখানে এসে ইলেকট্রন গুলা কি হয়, তোমার জমা হয়, মানে এই যে এখানে, এখানে এসে ইলেকট্রন গুলা কি হবে, জমা হবে। তো জমাকৃত ইলেকট্রন গুলা কি করবে, এই কপার যখন ইলেকট্রন গুলাকে কি করবে, গ্রহণ করবে, তখন কি কপার 2 প্লাসটা ইলেকট্রন গুলোকে গ্রহণ করবে, মানে ইলেকট্রন গুলোকে কালেক্ট করলো। কপার 2 প্লাস যখন ইলেকট্রনটা গ্রহণ করলো তখন কিন্তু কপারে পরিণত হয়ে গেল। কপারটা কি হবে, এই যে ক্যাথোডের গায়ে, এখানে ক্যাথোডের গায়ে কি হতে থাকবে, এই যে গায়ে কি হতে থাকবে, জমা হতে থাকবে, মানে এটাকে ভারী করতে থাকবে, জমা হতে থাকবে। তাইলে দেখো এখানে কিন্তু কপারটা দ্রবণ ছাইরা চলে গেল, দণ্ডের গায়ে চলে গেল। আর এখানে কিন্তু জিঙ্কটা দ্রবণে চলে আসছিল। দ্রবণে আসার কারণে যে চাপের সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, দ্রবণ চাপ। আর
দ্রবণ ছেড়ে চলে যাওয়ার কারণে যে চাপের সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? অসমোটিক চাপ। ঠিক আছে, এই দুইটা জিনিস তোমরা তোমাদের বইতে বা তোমাদের বইতে তোমরা এই দুইটা সংজ্ঞা তোমরা দেখবা, এই দ্রবণ চাপ আর অসমোটিক চাপ। আমরা একটু দেখি, এই যে আমাদের বইতে এখানে তোমরা, আমরা একটু জুম করে দেখতে পারি এটা। জুম করে আমরা এটা দেখতে পারি, এই যে দেখো দ্রবণ চাপ। ঠিক আছে, ধাতুর দ্রবণে চলে আসার কারণে এই যে দেখো দ্রবণ চাপ সৃষ্টি হয়। এই যে আমরা ধাতব লবণের ক্ষেত্রে আমরা এটা তড়িৎ চার্জের বিস্তার বা এক জায়গায় আমরা পজিটিভ আয়ন এক জায়গায় নেগেটিভ আয়ন, আবার কি অসমোটিক চাপের আগে এর নাম, আরেক নাম অবিশ্রমণিক চাপ। ঠিক আছে, তো আমরা এই যে দুইটা চাপ, দ্রবণ চাপ আর অবিশ্রবণ চাপ, এখন আমরা বলতে পারি যে হ্যাঁ, দ্রবণ চাপ সৃষ্টি হইলো কি অ্যানোডের সাইডে, আর অবিশ্রবণ চাপটা কি সৃষ্টি হইলো ক্যাথোডের গায়ে। এখন এই দুইটা চাপের মধ্যে তো অবশ্যই একটা পার্থক্য থাকবে। দুইটা চাপ কি সমান হবে নাকি? দুইটা চাপ সমান হবে না, কারণ আয়ন দুইটা সেম না। একটা জিঙ্ক আর একটা কপার, দুইটা আয়ন আলাদা। সবকিছু তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের পরিমাণ বা যা আছে সবকিছু আলাদা হবে। তো এই দ্রবণ চাপ আর অবিশ্রবণ চাপটা কি হবে না, সমান হবে না। দুইটা চাপের একটা পার্থক্য থাকবে। এই পার্থক্যের কারণে তাদের মধ্যে কি সৃষ্টি হয়? তড়িৎ বিভবের সৃষ্টি হয়, যেটার কারণে কি হয়? একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয় এই অ্যানোড আর ক্যাথোডের মধ্যে। যখনই বিভব পার্থক্যের সৃষ্টি হয় তখনই কারেন্টটা প্রবাহিত হয়। আমরা জানি বিভব সমান হইলে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তখন সেখানে স্টেবল বা স্থির অবস্থায় থাকে, স্থায়ী অবস্থায় থাকে। যখনই বিভব পার্থক্য হবে তখনই সেখানে কারেন্টটা প্রবাহিত হবে। তো আমরা সামনের দিকে আগাই, যে দ্রবণ চাপ অবিশ্রবণ চাপ, ধরো একটা এম এন প্লাস। ঠিক আছে, এম এন প্লাস। ওকে, এম এন প্লাস আমরা এই ইয়াটাকে এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এম এ পরিণত হলো। ঠিক আছে, এটা হলো এই অসমোটিক চাপ, কারণ এখানে আয়নটা ধাতুতে পরিণত হয়েছে, মানে দ্রবণ ছেড়ে চলে গেছে। আর এখানে দেখো এম ইলেকট্রন ত্যাগ করে এম এন প্লাসে পরিণত হয়েছে। তাইলে এটা হলো কি দ্রবণ চাপ, মানে এটা তোমার দ্রবণে চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা আমরা এই যে একটা বিক্রিয়া দেখতে পাই যে এন এম, যখন আমরা এই দুটাকে বিক্রিয়াকে আমরা যোগ করবো, আমরা এখানে একটা মেবি আমরা একটা দেখছিলাম। এই যে আমরা একটা এখান থেকে একটা ক্যালকুলেশন, আমরা ক্যালকুলেশনটা দেখবো। আহ, রাখিনি এটা, আচ্ছা যাই হোক। দেখো এটা খেয়াল করো, আমরা এটা যেখানে আমরা দেখতে পেলাম, দেখো আমরা কি করব, দেখো আমাদের প্রথম বিক্রিয়াটা একটু ভালো মতো খেয়াল করো তোমরা। এই যে দেখো প্রথমে আমাদের কি করলো, ধরো আমাদের অ্যানোডে ছিল এম একটা ধাতু, এমটা কি করলো এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কি এম এন প্লাসে পরিণত হবে। আবার এম এন প্লাস এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এম এ পরিণত হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি এই দুইটাকে যোগ করি, এই দুইটাকে যোগ করে আমরা সবসময় ইলেকট্রন সংখ্যাটা বাদ দিতে চাই। ঠিক আছে, তো আমাদের কি থাকে, ইলেকট্রন সংখ্যাটা বাদ দিলে আমাদের কি থাকবে? আমাদের এই বিক্রিয়াটা টোটাল যোগ করলে আমাদের অনেকটা এরকম, যে ধরো সাপোজ ধরো এখানে এই বিক্রিয়াটা আমরা একটু দেখি। ওকে, ধরো এম ইলেকট্রন ত্যাগ করে, আচ্ছা কালারটা ভালো না, ইলেকট্রনটা ত্যাগ করে, এম ইলেকট্রনটা ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? এম এন প্লাসে পরিণত হয়েছে। ঠিক আছে, ইলেকট্রনটা ত্যাগ করে। তাহলে এটা কি আমাদের অ্যানোড, কারণ ইলেকট্রন ত্যাগ হয়েছে এখানে, এটা কি আমাদের অ্যানোড। আচ্ছা, আর এন এন প্লাসটা কি ইলেকট্রন গ্রহণ করে এন এ পরিণত হয়েছে, তাহলে এটা হলো কি আমাদের ক্যাথোড। ওকে, আচ্ছা, তাইলে আমাদের এই এম এন প্লাস এটা হলো কি আমাদের অ্যানোড, আর এম এন প্লাস কি আমাদের ক্যাথোড। ওকে, তাহলে এবার আমাদের নানস্টের ইকুয়েশনটা কি, আমরা নানস্টের ইকুয়েশনটা একটু ভালো মতো একটু দেখি। আমাদের না কোষ বিভব বের করার সূত্রটা কি? সূত্রটা হলো এরকম, যে আমাদের ই সেলটাকে আমরা কোষ বিভব বলি, আর ই নট সেলটা আমাদের হলো প্রমাণ কোষ বিভব। আর এইটুকু আমাদের কি ঘনমাত্রা, ঘনমাত্রা সেম না, মানে ঘনমাত্রা 1 মোলার না হওয়ার কারণে এই পার্টটুকু আসছে। যদি ঘনমাত্রা 1 মোলার হতো তাহলে কিন্তু এই পার্টটা আসতো না, তখন জাস্ট ই নট সেল ছিল। আর ঘনমাত্রা এই পার্টটা আসার কারণে আমাদের ই নট সেলটা কি আমাদের এখানে আসছে, মানে ই নট সেলটা আমাদের এই ঘনমাত্রাটা বা এই পার্টটুকু আরটি বাই এনএফ এটা আমাদের আসছে। ওকে, এবার আমরা যেটা দেখবো, আমরা প্রথমে আমাদের ই সেল ই নট সেল তো আমরা নর্মালি বের করতে পারবো, কোনো সমস্যা নেই। আর হইলো মোলার গ্যাস ধ্রুবক, এখানে মান হইলো 8.316। টি কি টেম্পারেচার, এনটা হইলো কতটি ইলেকট্রন স্থানান্তর হইতেছে। আমি এটা ভালো মতো দেখাবো, ম্যাথ দেখলে এটা বুঝতে পারবো কতটি ইলেকট্রন স্থানান্তর হইতেছে। এফটা হইলো কি 96,500। উপরে হইলো অ্যানোডের ঘনমাত্রা, নিচে হইলো ক্যাথোডের ঘনমাত্রা। ক্যাথোডে অ্যানোডের আয়নের ঘনমাত্রা, আর নিচে কি ক্যাথোডের আয়নের ঘনমাত্রা। যেমন আমরা একটু আগে আমরা কি দেখছিলাম, অ্যানোডে আমাদের কি আছে জিঙ্ক,
অ্যানোডে আমাদের কি আছে, জিঙ্ক। তাহলে জিঙ্কের ঘনমাত্রা ভাগ কি হবে, ক্যাথোডের ঘনমাত্রা মানে কি, কপারের ঘনমাত্রা। ওকে, তারপরে দেখো কিছু পাওয়ার দিছে, পাওয়ার হলো কি তার মোল সংখ্যা। ম্যাথ দেখলে আমরা এটা বুঝতে পারবো। দেখো এই যে এখানে এ, আহ, এই যে আমাদের দেখো এই যে লাস্টের আমাদের এই রিঅ্যাকশনটাতে এম এর এম প্লাস এর মোল সংখ্যা ছিল এন, আর এম এন প্লাস এর মোল সংখ্যা ছিল এম। এগুলা পাওয়ার আকারে চলে যাবে, আমি ম্যাথ দেখালে এগুলা বুঝতে পারবা কত সংখ্যক ইলেকট্রন এদিক থেকে সেদিক যাচ্ছে বা ইয়া হচ্ছে, আমরা এটা এগুলা এখানে দেখতে পাবো। বাট আমাদের এটাই সূত্র, আর টি বাই এন এফ লন অ্যানোডের ঘনমাত্রা বাই ক্যাথোডের ঘনমাত্রা, আর ইনট সেল তো সাথে আছি। এবার আমরা একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে এই জিনিসটা আরো কি হবে, ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এই যে ম্যাথটা, প্রথমে আমাদের ম্যাথটা আছে দেখো, নার্স্টের সমীকরণ। এই এই সমীকরণটা হলো সায়েন্টিস্ট নার্স্ট প্রথমে এই সমীকরণটা আহ, আলোচনা করছে। তো আমরা এই সমীকরণটা দেখবো এখান থেকে। ঠিক আছে, তো দেখো খেয়াল করো, আমরা এই সমীকরণটা দেখো, আমাদের একটা এই যে কোষটাকে অনেক সময় এইভাবে দেখানো হয়। এই যে এখানে যেভাবে দেখানো হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, মানে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস মানে কিভাবে গেছে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এটা হলো আমাদের অ্যানোড, আর কপার টু প্লাস থেকে কপারে আসছে, মানে এটা আমাদের হলো কি, ক্যাথোড। তাহলে এটা বুঝতে পারবো। আর মাঝখানে দুইটা দাগ দিয়ে কি বোঝায়, এটা একটা কোষ। ওকে, দেন দেওয়া আছে কি, জিঙ্ক টু প্লাস আর কপার টু প্লাস আয়নের ঘনমাত্রা। ওই যে তোমাদের একটা পাত্রে কি ছিল, জিঙ্ক সালফেট, আর একটা পাত্রে কি ছিল, কপার সালফেট। তাহলে জিঙ্ক টু প্লাস এর ঘনমাত্রা কত, 0.1 মোল পার ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব আর লিটার সেম, এটা একটা আলাদা কোনো কিছু নাই, ডেসিমিটার কিউব আর লিটার সেম। তাহলে এটাকে মোল পার লিটার বা মোলারিটিও বলা যায় এটা। আর কপার টু প্লাস এর ঘনমাত্রা কত, 0.5 মোলার। এই যে এই দুইটা লিখে আমি নোট করে ফেলছি, এই দুইটা আলাদাভাবে নোট করে ফেলছি। ওকে, আর 25 ডিগ্রি উষ্ণতায়, টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এই যে দেখো 298 কেলভিন বানায় দিছে, যেহেতু কেলভিনে নিতে হয় সকল টেম্পারেচার। আর ই নট, এই যে তোমাদের ই নট সেলটা, মানে ই নট জিঙ্ক, জিঙ্ক থেকে টু প্লাস, আর ই নট কপার থেকে কপার টু প্লাস, এগুলো দেওয়া আছে, কারণ এগুলো আমাদের ই নট সেল বের করতে লাগবে, আমাদের সূত্রে ই নট সেল আছে। ওকে, তা আমরা নেক্সট যেটা দেখবো, আমরা এখানে সেলটির স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে কিনা সেটা দেখাবো। আমরা জানি প্লাস হলে কি স্বতঃস্ফূর্ত, মাইনাস হলে কি স্বতঃস্ফূর্ত না। আচ্ছা, এবার আমরা এটাকে কিভাবে করবো এই ম্যাথটাতে, কারণ এই ম্যাথটাতে তো আরো জিনিস আছে। তো প্রথমেই আমরা আমাদের যেই কাজটা, যে ইলেকট্রন কয়টা কিভাবে স্থানান্তরিত হইছে সেটা আমরা দেখবো। তো এটা কিভাবে দেখবো, দেখো আমরা একটু আগের ইয়াতে যাই, আমরা চিত্রে যাই, তাহলে এটা আগে ক্লিয়ার হবে জিনিসটা। এই চিত্রে দেখো, খেয়াল করো, এই যে এই চিত্রে দেখো, খেয়াল করো, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, মানে দুইটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে এখানে। সাপোজ, ধরো এই পাশে ছিল জিঙ্ক, এই পাশে ছিল সিলভার। জিঙ্ক কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করে, সিলভার কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন কিন্তু কয়টা ইলেকট্রন স্থানান্তরিত হবে। বাট নর্মাল কেসে আমরা প্রথম ম্যাথটা দেখবো কি, দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে, দুইটা ইলেকট্রন গ্রহণ হয়েছে, সেটা আমরা আগে দেখবো, পরবর্তীতে আমরা ওইটা দেখবো। এখানে দেখো খেয়াল করো, এই যে বিক্রিয়াটা আগে লিখতে হবে, অ্যানোডের বিক্রিয়াটা আগে লিখতে হবে। এই যে কোষ থেকে তুমি বিক্রিয়াটা লিখবা, কোষটা দেখে দেখে বিক্রিয়াটা লিখবা। কোষে কি হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাসে গেছে, তাহলে এটা হলো অ্যানোডের বিক্রিয়া। তাহলে অ্যানোডের অর্ধকোষ বিক্রিয়া কি হবে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত হয়েছে। এই পাশে মাইনাস দুইটা ইলেকট্রন দেখাইতাম, ওইটা ওই পাশে নিয়ে প্লাস দেখাইছি। ওকে, তারপর দেখো ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে, কপার টু প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে, এটাকে দেখাইলাম আমরা। দুইটা বিক্রিয়া যোগ করে দিব। এখানে বাম পাশের ইলেকট্রন সংখ্যা, ডান পাশের ইলেকট্রন সংখ্যা, এই দুইটা ইলেকট্রন কাটা যায়, তাহলে কি হয়, জিঙ্ক প্লাস কপার টু প্লাস জিঙ্ক টু প্লাস প্লাস কপার। এটাই হলো আমাদের সেল বিক্রিয়া। এখান থেকে আমরা বাকি তথ্যগুলো আমরা এখান থেকে লিখবো। ওকে, এবার আমাদের ঘনমাত্রা লেখার টাইম হয়েছে। ঘনমাত্রাটা দেখো আমরা লিখছি, এবার দেখো ঘনমাত্রা কত কত, দেখো ঘনমাত্রা কত কত, এই দেখো আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, আমাদের দুইটা ঘনমাত্রা দেওয়া আছে, জিঙ্ক টু প্লাস আর কপার টু প্লাস এর ঘনমাত্রা দেওয়া আছে, আমরা এই দুইটা লিখলাম, ঘনমাত্রা লিখলাম। এরপর আমাদের ইনটটাকে সাজায় লিখতে হবে। ইনটটাকে আমাদের কেন সাজায় লিখতে হবে, খেয়াল করো, ইনটটাকে আমাদের সাজায় লিখতে হবে, কারণ ইনটটা হলো কি, একটা হলো কি জিঙ্ক থেকে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, আর একটা কি কপার টু প্লাস থেকে কপার। ওকে, তো কপার টু প্লাস থেকে কপার, এটা একটু খেয়াল করো, দেখো তাহলে আমাদের কি লিখবো, ওইভাবে আমরা লিখবো। এখানে অন্যভাবে করছে, এখানে আমরা নিজেরা ইকুয়াল দিয়ে করব। তাহলে দেখো এখানে কি লিখতে পারি আমরা, দেখো এখানে কি দেওয়া আছে, আমাদের কি লিখতে হবে, ই নট জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এটা ডিরেক্টলি দেওয়া আছে। এই যে দেখো, ই নট জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস প্লাস 0.76 ভোল্ট। আর কপারের বেলা কি হয়েছে, ই নট কপার টু প্লাস থেকে কপার লিখতে হবে। এখানে দেওয়া আছে কপার থেকে কপার টু প্লাস মাইনাস 0.34 ভোল্ট। তাহলে কপার টু প্লাস থেকে কপার কত হবে,
প্লাস 0.34 ভোল্ট। তাহলে এটা হবে কি, ইকুয়াল হবে কি, ধরো ই নট, নটটা তো লিখতে পারবো না, কপার, এটা আমরা এখানে, এটা আমরা এখানে লিখে, এটা হলো প্লাস 0.34 ভোল্ট হবে। এখানে আমরা জাস্ট ইয়া করে দিই, এখানে আমরা ড্র করে দিতে হবে। এটা হবে কত, প্লাস 0.3 ভোল্ট। ই নট কপার টু প্লাস থেকে কপার কি হবে, প্লাস 0.34 ভোল্ট। ই নট এখানে কপার টু প্লাস থেকে কপার, সেটা হচ্ছে না, যাই হোক, কপার টু প্লাস থেকে কপার কত হবে, যে প্লাস 0.34 ভোল্ট হবে। তাহলে ই নট সেল কত হবে, এই দুইটার যোগফল হবে, অ্যানোড বিভব আর ক্যাথোড বিভবের যোগফল, তাহলে প্লাস 0.76 প্লাস 0.34, এই দুইটা যোগ করলে হবে। ই নট সেলের প্যারা আমার শেষ, সেটা আমরা আগের ক্লাসেও করছি। এবার আমাদের বাকি সূত্রগুলো লিখতে হবে, যেটা হলো কি, আমাদের কি আছে, আর আর এর মান লিখতে হবে 8.316, এটা এখানে লিখে নাই, আচ্ছা যাই হোক। তারপরে এন এর আর টি টেম্পারেচার 25°C 298 কেলভিন, ঠিক আছে। তারপরে হলো এফ, এফ কত, 96,500, এটা আমরা জানি। আরেকটা জিনিস এখানে লিখতে হবে, যেটা হলো এন, কতটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। দেখো তো কয়টা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, এখানে দুইটা ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। তাহলে এন এর মান হবে 2। তাহলে এবার মানগুলো দেখো আমরা বসাবো, এখানে ম্যাথের মধ্যে আমরা বসাবো। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, ই নট সেল মাইনাস আরটি বাই এনএফ লন উৎপাদের আয়নের ঘনমাত্রা। এই যে দেখো উৎপাদে কি আছে, দেখো উৎপাদে যে আয়নটা আছে, এই যে সেল বিক্রিয়ার দিকে তাকাইতে হবে। এখন ঘনমাত্রা লেখার সময় সেল বিক্রিয়ার দিকে তাকাইতে হবে। উৎপাদে কোন আয়নটা আছে, জিঙ্ক 2+, এটার ঘনমাত্রা ভাগ কি, বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। বিক্রিয়কে কে আছে, কপার 2+, কপার 2+ এর ঘনমাত্রা। ওকে, তারপর দেখো নিচে লিখছে একটা একটা করে, ভালো লিখছে। ই নট সেল তো এখন লিখে না, এটা বাদ। আর এর মান লিখছে 2 পয়েন্ট, আচ্ছা এখানে, ও আচ্ছা লনটাকে লগ লিখছে, এই জন্য 2.303। এখানে তোমার কি লেখা লাগবে না, লগ লেখা লাগবে না, তুমি 2.303টা বাদ দিয়ে এখানে লন লিখবা, একই কথা, ঠিক আছে। আমরা পরে আরেকটা ম্যাথ দেখতেছি। এই যে আর এর মান লিখছে 8.316, টি এর মান 298, আর এন এর মান 96,500। লগ উৎপাদের আয়নটা কি, জিঙ্ক 2+, আর বিক্রিয়কের আয়নটা কি, কপার 2+। তাহলে জিঙ্ক 2+ এর মোল সংখ্যা কত, 1, এই জন্য পাওয়ার 1। কপার 2+ এর মোল সংখ্যা কত, 1, এর জন্য পাওয়ার 1। ওকে, এটা লিখলাম, ঠিক আছে। এখানে লনটাকে লগে লিখছি, এই যে দেখো লনটাকে লগে লিখলে লন ইকুয়ালস টু 2.303 লগ, লন ইকুয়ালস টু 2.303 লগ। এই জন্য লনটাকে লগে করার জন্য এই যে এখানে 2.003 লগ লিখছে আর কি। যাই হোক, এখানে লেখা না, আমরা পরের ম্যাথটাতে এগুলো কিছুই রাখিনি। তাহলে আমরা একটা একটা করে বসাই, দেখো এখানে ইনোট সেলটা কি হবে, এই যে 0 প্লাস 0.76 প্লাস কত 0.34, এই যে দেখো দুইটা যোগ হয়েছে, মাইনাস দিয়েছে ওনারা ওইভাবে করছে, বাট আমরা এইভাবে করব। আর বাকি ভ্যালুগুলো তো তুমি জানোই, জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বসাইছে, কপার 2+ এর ঘনমাত্রা বসাইছে, আসছে 1.091। যেহেতু পজিটিভ, তাহলে এটা কি হবে, স্বতঃস্ফূর্ত হবে। আমরা পরেরটাতে একটু ভালো করে দেখব। এখানে একটা আহ, দেখো এটা একটু একটু অস্পষ্ট, মানে ওইখানে তো সাজায় লিখতে পারিনি। এখানে যে ব্যাপারটা হয়েছে, এটা হলো কি, একটা কোষ দেওয়া আছে, কোষটা হলো কি অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, আর একটা হলো কি Sn2+ থেকে Sn। মানে এখানে অ্যানোড হলো কি অ্যালুমিনিয়াম, ক্যাথোড হলো কি টিন মানে Sn। দুইটা ঘনমাত্রা দেওয়া আছে, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা দেওয়া আছে, Sn2+ এর ঘনমাত্রা দেওয়া আছে। ওকে, ঘনমাত্রা দেওয়া আছে। আর আর দুইজনের বিভব দেওয়া আছে। ই নট অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম দেওয়া আছে -1.66 ভোল্ট, ই নট Sn2+ থেকে 0। আমরা যেভাবে লাগে ওইভাবে নিয়ে নিব। 25°C টেম্পারেচার দিয়েছে, বলছে ই নট সেল কত, ই সেল কত। ওকে, তো আমরা কিভাবে করব, আমাদের প্রসিডিউরটা আগের মতোই সেম। আমাদের প্রসিডিউরটা প্রথমটা হলো আমাদের বিক্রিয়াগুলো লিখতে হবে, আগে বিক্রিয়াগুলো ক্লিয়ার করতে হবে। তো বিক্রিয়াগুলো ক্লিয়ার করি ফার্স্টে, দেখো কিভাবে ক্লিয়ার করব, দেখো খেয়াল করো। আমাদের প্রথমে অ্যানোড বিক্রিয়াটা লিখবো। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ কিভাবে গেছে, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ত্যাগ করছে, অ্যালুমিনিয়াম 3+ এ গেছে। ওকে, তারপরে কি, আর ক্যাথোড বিক্রিয়াটা কি হবে, Sn2+ Sn কিভাবে গেছে, Sn2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে Sn এ গেছে। ওকে, আমরা যখন এইভাবে জারণ বিজারণ বিক্রিয়া যোগ করি, আমরা আগের চ্যাপ্টারেও দেখছি, যোগ করলে দেখা যায় যে আমাদের ইলেকট্রন সংখ্যাটা বাদ দিতে হয়, ইলেকট্রন সংখ্যাটা বাদ দিতে হয়। তো এখানে দেখো উপরে আছে মাইনাসের 3টে ইলেকট্রন, নিচে আছে প্লাসের 2টে ইলেকট্রন, তাহলে এখানে অপনয়ন করতে হবে। উপরেরটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, নিচেরটাকে কয় দিয়ে গুণ দিতে হবে, 3 দিয়ে গুণ দিতে হবে। এই যেটা, তাহলে 1 নংকে 2 দিয়ে গুণ, 2 নংকে 3 দিয়ে গুণ, তারপরে যদি দেখো গুণ করে দেখো, 1 নংকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2Al, 6টা ইলেকট্রন, 2Al3+, আর 2 নংকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3Sn2+, 6টা ইলেকট্রন, 3Sn। ঠিক আছে, তারপর আমরা কি করব, এই দুটাকে কি করে দিব, যোগ করে দিব। দেখো যোগ করে কি আসছে, যোগ করে 2Al 3Sn2 প্লাস 2 অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3Sn, এই যোগ করে দিলাম। এবার আমরা আমাদের কি করব, প্রথমে এখন আমরা ভ্যালু গুলা লিখবো। তো আমরা প্রথমে ই নট
অ্যানোড আর ইনট ক্যাথোড, মানে ইনট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, এই যে দেখো ইনট অ্যানোড অক্সিডেশন, কারণ আমাদের ইনট সেল বের করতে এটা লাগবে। ইনট অ্যানোড অক্সিডেশনটা কি, এই যে দেখো ইনট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+। আচ্ছা, এটা একটু জুম আউট করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে দেখো ইনট অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে, এটা আমাদের হবে কি ইনট অ্যানোড অক্সিডেশন, এই যে অ্যালুমিনিয়াম 3+। তাহলে এটা কোথা থেকে পাবো, এই যে এখান থেকে পাবো। এখানে দেখো ইনট অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ কত হবে, +1.66 ভোল্ট। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে, আচ্ছা এখানে আমি একটা ভুল মেবি করছি, এটা মাইনাসই হবে। আর আরেকটা কত, ইনট ক্যাথোড রেড কি হবে, ইনট Sn2+ থেকে Sn, এই যে আমাদের এখান থেকে দেখবো Sn2+ থেকে Sn, Sn2+ থেকে কি Sn, তাহলে কি ইনট ক্যাথোড রেড কি হবে, ইনট Sn2+ থেকে Sn। এটা দেখো ডিরেক্ট দেওয়া আছে, এই যে এটা -1.44 ভোল্ট হবে, আমি +1.44 ভোল্ট দিয়ে দিছি, ঠিক আছে, এটা -1.44, এটা মাইনাস হবে, ঠিক আছে, এটা মাইনাস হবে। আচ্ছা, বাকি বাকি ইয়াগুলা লিখি। আর এর মান কত, 8.316, টি এর মান কত, 298 কেলভিন, মানে 25 ডিগ্রি সেলসিয়াস, এই যে 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। ওকে, এবার আমরা দেখো বাকি পার্ট গুলা লিখি আমরা, দেখো খেয়াল করো। বাকি হলো এন আর এফ। এফ তো 96,500, এন দেখো তো কয়টি ইলেকট্রন হয়েছে, আমরা হলো অপনয়ন করার পর যেটা পাবো সেখানে কয়টি ইলেকট্রন আদান প্রদান হয়েছে, 6টা, একসাথে 6টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এই জন্য এন এর মান কত, 6। এবার আমরা ভ্যালুগুলা বসাবো। আমাদের ই সেল কি ছিল, ই নট সেল -RT/NF লন উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের আয়নের ঘনমাত্রা ভাগ কি বিক্রয়কের আয়নের ঘনমাত্রা। একটা একটা করে বসে দেখো, আগে ঘনমাত্রার ব্যাপারটা ক্লিয়ার করি আগে। উৎপাদে কোন আয়ন আছে, অ্যালুমিনিয়াম 3+, তার মোল সংখ্যা কত, 2। তাহলে দেখো এই যে উৎপাদের অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা লিখছি, মোল সংখ্যা 2টা পাওয়ার আকারে চলে গেছে। তারপর বিক্রিয়কে কোনটা আছে, Sn2+, তার মোল সংখ্যা কত, 3, তাহলে Sn2+ এর ঘনমাত্রা লিখছি, তো 3টা তার পাওয়ার আকারে চলে গেছে। আচ্ছা, ইনট সেল মানে কি, ইনট অ্যানোডক্স প্লাস কি ইনট ক্যাথোড রেট আমরা জানি, RT/NF অ্যালুমিনিয়াম 3+ স্কয়ার Sn2+কিউব। ওকে, আচ্ছা অ্যানোডক্স এর ভ্যালু কত পাইছিলাম, 1.66 ভোল্ট। আর ক্যাথোড রেড এর আমরা ভ্যালু কত পাইছিলাম, -0.4 ভোল্ট। তাহলে আমরা এটা মাইনাস হবে, প্লাসে আর মাইনাসে মিললে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, আমি এখানে ভুল লিখছিলাম। আচ্ছা, প্রত্যেকটা লিখি, আর এর ভ্যালু লিখছি, টি এর ভ্যালু লিখছি, এন এর ভ্যালু 6 লিখছি, এফ এর ভ্যালু 96,500 লিখছি, আর এই দুজনের ঘনমাত্রা তো দেওয়াই ছিল, এটা আমরা লিখছি। তোমরা এটা ক্যালকুলেটরে করবা, ঠিক আছে, এটা নিজেরা করবা, এই ম্যাথটা করবা। ওকে, এটা তোমরা ক্যালকুলেটর করে নিবা, আমি জাস্ট বুঝাই দিলাম, ঠিক আছে। ওকে, এটা হলো আমাদের কি ই সেল বের করার একটা ওয়ে, ঠিক আছে। এখানে তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করো, আসতে পারে পরীক্ষায় ই নট সেল বা ই সেল বা যে কোনো একটি আসতেই পারে, তবে একটা জিনিস আসবে, যেটা হলো কি স্বতঃস্ফূর্ত হবে কিনা, ওইটা আসবেই। কারণ স্বতঃস্ফূর্ততা এটা প্রমাণ করতেই হয়, স্বতঃস্ফূর্ততা প্রমাণ হলো কি বিক্রিয়াটা নরমালি হচ্ছে কিনা। তুমি একটা কোষ বানাইলা, তড়িৎ রাসায়নিক কোষ বানাইলা, তুমি কি এক্সপেক্ট করতেছো, তুমি এক্সপেক্ট করতেছো যে ওইখান থেকে তুমি কি পাবা, তড়িৎ শক্তি পাবা। তড়িৎ শক্তি পাওয়া যদি তুমি স্বতঃস্ফূর্ত বা ন্যাচারালি না পাও, তাইলে কিন্তু কোনো লাভ আসবে না, কোনো লাভে আসবে না। কারণ তোমার যদি বিক্রিয়াটা চালাইতেই শক্তি দেওয়া লাগে, তাহলে তোমার তড়িৎ শক্তি পেয়ে লাভ হলো কি, তুমি তো শক্তি খরচ করতেছই। তাইলে কি করতে হবে তোমার, তোমার যেটা করতে হবে যে যদি স্বতঃস্ফূর্ত হয় বা পজিটিভ মান আসে, তাহলে বুঝতে হবে যে বিক্রিয়াটা নরমালি হয়েছে এবং নরমালি তুমি তড়িৎ শক্তি পাবা, তাহলে ওই কোষটা তোমার কাজে আসবে। আর যদি দেখো যে স্বতঃস্ফূর্ততা নাই, তাহলে কি কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তো তুমি ওইভাবেই তোমাকে করতে হবে যে একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হইতেছে কিনা, ওইভাবে তোমার জিনিসটা বানাইতে হবে বা তড়িৎ রাসায়নিক কোষটা করতে হবে। আমরা এরপর ফুয়েল সেল দেখবো, দেখবো, ওইখানে আমরা দেখবো যে ন্যাচারালি কি আমরা পাওয়ার প্ল্যান্টে কিভাবে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়, মানে তুমি আসলে তড়িৎ শক্তি কিভাবে পাও, টারবাইন ঘুরায় কি সবসময় তড়িৎ শক্তি পাওয়া যায় না, আমরা অন্য ওয়ে তো আমরা তড়িৎ শক্তি পাইতে পারি, ঠিক আছে। তো দেখো আমরা তড়িৎ শক্তি, আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এবার আমরা দেখবো, আমরা যে জিনিসটা এবার দেখবো, জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট জিনিসটা হইলো কি ক্ষয় রোধ। তোমাকে যদি বলে যে তোমার কাছে লোহা আছে, ঠিক আছে, আমি জিনিসটা একটু ওয়াইডলি ব্যাখ্যা করব। তোমার কাছে লোহা আছে, লোহার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো লোহায় মরিচা পড়ে খুব সহজে। লোহার তৈরি কোনো জিনিসপত্রে বা কোনো কিছুতে গ্রিলে বা এই সকল জিনিসপত্রে কি হয়, লোহারতে কি মরিচা পড়ে যায়। এখন মরিচা পড়ার কারণটা কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। লোহা একটি বিজারক পদার্থ, খুব ভালো বিজারক পদার্থ, তাই তার জারণ প্রবণতাটা অনেক বেশি। আমরা জানি বিজারক কি জারণ বিক্রিয়া করে, তাহলে এর জারণ প্রবণতা অনেক বেশি।
এই লোহা যখন অক্সিজেনের উপস্থিতি পায় প্লাস পানির উপস্থিতি পায়, অক্সিজেন খুব ভালো জারক, সে কি করবে, আয়রনকে জারণ বিক্রিয়া করতে সাহায্য করবে। অক্সিজেন খুব ভালো জারক, কারণ আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তো আয়রন যখন অক্সিজেন পায়, অক্সিজেন খুব উত্তম জারক, তখন কি করে, সে তার সাথে খুব সহজে বিক্রিয়া করে ফেলে। কারণ আয়রনটা কি খুব ভালো বিজারক, সে একটা জারকের সাথে খুব আহ আয়রন খুব ভালো বিজারক, অক্সিজেন কি খুব ভালো জারক। এখন খুব ভালো বিজারক আর খুব ভালো জারক তো একে অপরের সাথে বিক্রিয়া করবেই। তো বিক্রিয়া করে ফেলে, খুব সহজে বিক্রিয়া করে ফেলে। সাথে যদি পানি মিশে যায়, তাহলে একটা যৌগ উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলি, ফেরাসোফেরিক ফেরিক ফেরিক অক্সাইড ট্রাইহাইড্রেট। এটাকে আমরা কি বলি, মরিচা বলি। ঠিক আছে। তো এই বিক্রিয়াটা কিভাবে হয়, যত তাড়াতাড়ি জারণ হবে, এই যে দেখো এখানে এই বিক্রিয়াটাতে মেনলি কি হয়, আয়রনের জারণ হয়, আর কি পানি আর অক্সিজেনের কি হয়, বিজারণ হয়। তাইলে এই যে আয়রন এত সহজে অক্সিজেনের সাথে কেন বিক্রিয়া করতেছে, এখন অক্সিজেন তো চারপাশে থাকবেই। তুমি একটা লোহাকে তো অবশ্যই অক্সিজেন পূর্ণ জায়গার মধ্যেই তো তুমি রাখবা, তুমি তো বাইরে কোথাও রাখতে পারবা না, যে অক্সিজেনের বাইরে কোথাও তো তুমি রাখতে পারবা না। তো অক্সিজেনটা তো নর্মাল অবস্থায় থাকবে, অক্সিজেনের কোনো তুমি মডিফিকেশন করতে পারবা না। মডিফিকেশনটা কার করতে হবে, এখন আয়রন কেন অক্সিজেনের সাথে তাড়াতাড়ি বিক্রিয়া করতেছে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তুমি যদি সামহাও ওই বিক্রিয়া করার প্রবণতাটা কমায় দিতে পারো, তাইলে কিন্তু তোমার লোহাটা মরিচা পড়া থেকে কি হয়ে গেল, সেফ হয়ে গেল, সেফ হ্যান্ড, তুমি বা সেফ ভাবে ওইটাকে ইয়া করতে পারলা। তাইলে চিন্তা করো যে তোমার কিভাবে তুমি আয়রনের মধ্যে মানে আয়রনের জিনিসটা মানে তুমি আয়রনের বিক্রিয়া করার প্রবণতাটা কমাবা। এখন অক্সিজেনের তো বিজারণ বিক্রিয়া করার প্রবণতা অনেক বেশি, কারণ সে জারক। তাহলে আয়রনের তো জারণ বিক্রিয়া করার প্রবণতা অনেক বেশি। আমরা যদি আয়রনের জারণ প্রবণতাটা কমায় দিতে পারি, তাইলে সে কি হবে, নর্মালি বিক্রিয়া করতে চাইবে না সহজে। এখন আয়রনের জারণ প্রবণতা তুমি কিভাবে কমাবা? ঠিক আছে, আয়রন কি একটা বিজারক, তার জারণ প্রবণতা বেশি, তার জারণ প্রবণতা বেশি, এটা কমানোর জন্য আমাকে যেই কাজটা করতে হবে, এমন একটা পদার্থের সাথে তাকে মিশাইতে হবে যার বিজারণ প্রবণতা বেশি। ধরো জারণ প্রবণতা অনেক বেশি একটা পদার্থের, তার সাথে যদি বিজারণ প্রবণতা বেশির কিছু মিশাই দেই, তখন ওই বিজারণ প্রবণতাটা কি করবে, জারণ প্রবণতাটাকে আস্তে আস্তে কমাইতে থাকবে। যখন জারণ প্রবণতাটা অনেক কমে যাবে, তখন কি সেটা আর বিক্রিয়া করবে না অক্সিজেনের সাথে। তো আয়রনের সাথে কি মিশায় দেওয়া হয়, কার্বন মিশায় দেওয়া হয়, বা তোমার অন্যান্য ধাতু, উম, কম সক্রিয় ধাতু, যেমন তোমার ধরো কোবাল্ট, ক্রোমিয়াম, নিকেল, এগুলা কি করা হয়, এগুলার বিজারণ প্রবণতাটা অনেক বেশি। এগুলা কি করে, আয়রনের বা লোহার জারণ প্রবণতাটা কমায় দেয়। তো জারণ বিভবের মানটা কমায় দেয়। কমায় দিলে কি হবে, সে কিন্তু আর অক্সিজেনের সাথে সহজে বিক্রিয়া করবে না। কারণ তার এখন আর জারণ প্রবণতা নাই বললেই চলে, সে বিক্রিয়া করার প্রয়োজন বোধ করবে না। তো প্রয়োজন যদি বোধ না করে, অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া না করে, তাইলে সে কিন্তু আর মরিচা পড়বে না। তাইলে কোন পদার্থের জারণ প্রবণতা কমানোর জন্য আমরা কি করব, এমন একটা পদার্থ মিশাবো যার বিজারণ প্রবণতা বেশি। আর কোন পদার্থের বিজারণ প্রবণতা কিভাবে কমাবো, এমন একটা পদার্থ মিশাবো যার জারণ প্রবণতা বেশি। এটাকেই বলা হয় সংকর। তোমরা ইস্পাত দেখছো, ইস্পাত কিন্তু পিওর লোহা না, ইস্পাতে কিন্তু মরিচা পড়ে না। কেন পড়ে না, ইস্পাতের মধ্যে যে ধাতুগুলা বা ইয়া করা হয়েছে, ওগুলা কি তোমার এই যে আয়রনের জারণ প্রবণতাটা কমাই দিছে, জারণ বিভবের মানটা কি করে দিছে, হ্রাস করছে। যার কারণে তোমার এটা মরিচা পড়ে না। এটাই হলো মরিচা বা ক্ষয় রোধ করে। তো আমরা এখানে দেখি, এই যে দেখো এখানে একটা দেওয়া আছে, আমরা একটু জুম করলে দেখতে পাবো তোমরা। এই যে দেখো এখানে কি একটা ইয়া দিছে, আমরা দেখি এখান থেকে যে এমন একটা দিছে, যেমন স্টেনলেস স্টিল। এই যে এটা স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলের লোহার সঙ্গে তোমার কি কার্বন, ক্রোমিয়াম, নিকেল। তাহলে স্টেনলেস এই নৈবেদিকটা আসে। ঠিক আছে, এটা কি করা হয়, মানে এটা কিভাবে কাজ করা হয়, ধরো আমি একটা বলি এখানে একটা, এই স্টেনলেস স্টিলটা কিভাবে বানায় আমরা, কিভাবে লোহার জারণ প্রবণতাটা কমানো হয়, মানে তোমার মিশেলে কেমনে কমে, একটু দেখো। এটা একটা লোহার টুকরা, ধরো পিওর লোহা এটা। ঠিক আছে, এটা একটা পিওর লোহা। তো এটা পিওর লোহা, দেখো কি করবে, অক্সিজেনটা যখন চারপাশে আসবে, মানে ধরো সাপোজ ধরো আমরা একটা কালার দিয়ে একটা, এই যে এটা হলো কি অক্সিজেনের মেঘ, চারদিকে অক্সিজেনের মেঘ। ঠিক আছে, আমরা এখানে না দেখে একটু অন্য জায়গায় দেখাই, একটু ফাঁকা জায়গায় দেখাই।
দেখো আমি একটু একটা স্ক্রিন শেয়ার করতেছি, দেখো এটাতে বুঝতে পারবা। দেখো খেয়াল করো, ধরো একটা লোহা, আমরা প্রথমে আমরা লোহাটা আঁকি। এটা হলো আমাদের কি, লোহা। ঠিক আছে, এটা হলো আমাদের একটা পিওর লোহা। কিভাবে কমানো হয় সেটা একটু আমি একটা ইয়া করে, মানে এটার মরিচা রোধটা কিভাবে করা হয়, রং দিয়েও কিন্তু মরিচা রোধ করা যায়, কিভাবে করে এটা একটু দেখে। এটা হলো লোহা। ধরো এটার চারপাশে কি আছে, এই যে অক্সিজেন গুলো, এগুলো হলো অক্সিজেন। ঠিক আছে, এগুলো অক্সিজেন, চারপাশে এটা অক্সিজেন। ঠিক আছে, এটা চারপাশে অক্সিজেন আছে। ওকে, তো কি করবে, অক্সিজেনটা যখন আসবে এই যে লোহার দিকে আসবে, তো লোহার এই যে পৃষ্ঠের ওপর যেটা, এই যে এই পাশটা মানে পৃষ্ঠের দিকে, একদম পৃষ্ঠে ওপরে, উপরের পৃষ্ঠে এখানে কিন্তু আইসা কি করবে, সবার প্রথমে অ্যাটাক করার চেষ্টা করবে। সবার উপরে কি করবে, সে অ্যাটাক করে মরিচা সৃষ্টি করবে। মরিচা কিন্তু লোহার ভিতরে পড়ে না, উপরে পড়ে, মানে পৃষ্ঠে পড়ে। তো পৃষ্ঠের সাথে যদি আমরা পৃষ্ঠের উপর দিয়ে কিছু দিয়ে দিতে পারি, তাইলে কিন্তু অক্সিজেনটা লোহার নাগাল পাইলো না। এমন কিছু দিব যাতে এটা পুরো ধাতুর মধ্যে মিশে থাকবে, প্লাস পৃষ্ঠটাকে রক্ষা করবে। কারণ অক্সিজেন আইসা কি করবে, সবার আগে পৃষ্ঠকে আক্রমণ করবে। তো আমরা যদি কি করি, কার্বন, ক্রোমিয়াম, নিকেল, এগুলার কি বিজারণ প্রবণতা বেশি, এগুলাকে যদি আমরা কি করে দেই, তোমার চারপাশে যদি আমরা কি করে দিই, এগুলাকে চারপাশে ধরো আমরা ইয়া করে দিলাম, তখন কি করবে, এগুলা কি এই যে পৃষ্ঠের উপর এরকম একটা আবরণ সৃষ্টি করে, একটা জালিকা সৃষ্টি করে, এবং ভিতরে যে ও কি করে থাকে, মিশে থাকে, কারণ একদম পিটাইয়া ভালো মতো এটা বানানো হয়। তো এখানেও কি থাকে, চারোদিক দিয়ে এটা কি করে, ঘিরে রাখে, ঘিরে রাখে মানে এই ইয়াটা, এবং দৃঢ়তা বানায়, কারণ এটা ভিতরে ঢুকে যায়, কারণ এটা গলায় ঢুকায় তো ভিতরে ঢুকে যায়। তারপর কি হয়, তো অক্সিজেনটা এসে কি করলো, লোহার নাগাল পাইলো না, কাদের নাগাল পাইলো, ক্রোমিয়াম, নিকেল, কার্বন। এদের আবার কি, জারণ প্রবণতা অত বেশি নাই, এরা কি করবে না, অক্সিজেনের সাথে সহজে বিক্রিয়া করবে না। কার্বন কিন্তু অক্সিজেনের সাথে সহজে বিক্রিয়া করে না। ঠিক আছে, তো এই সহজে বিক্রিয়া করবে না, যার কারণে কি এই পুরো জিনিসটা কি থাকলো, তোমার তোমার কি থাকলো, সেফ থাকলো। এখন সাপোজ ধরো অনেক জায়গায় কি করা হয়, তোমার রং করা হয়। ঠিক আছে, অনেক জায়গায় তোমার কি করা হয়, রং করা হয়। রং করাটা কি, রং করাটা কিন্তু ভিতরে মানে পৃষ্ঠ দিয়ে তোমার কি করে, ধরো লাল রং করে দিলাম আমি। তো লাল রংটা ধরো সাপোজ ধরো এরকম লাল রং দিয়ে করে দিলাম, তো লাল রং দিয়ে করে দিলে কি হয়, রংটাকে ভেদ করে অক্সিজেন আর কি করতে পারে না, ভিতরে যেতে পারে না, কারণ অক্সিজেনের ভেদনযোগ্যতা নাই বললেই চলে। তুমি একটা রুমকে সহজেই ভ্যাকুয়াম বানাইতে পারো, অক্সিজেনটা কি দেয়াল ভেদ করে কিন্তু ওই পাশে যাইতে পারে না, মানে ভেদনযোগ্যতা নাই। তো লোহার রংটার পুরুত্ব যত ভালো হয়, লোহায় মরিচা তত কম পড়ে, কারণ পুরুত্ব বেশি হলে সেটাকে অক্সিজেন কি করতে পারে না, ভেদ করতে পারে না, লোহার নাগাল পায় না। যার কারণে সে কি করতে পারে না, তার সাথে বিক্রিয়া করতে পারে না, রঙের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে না। কারণ রং কি অনেকটা কার্বন জাতীয় পদার্থ, বা যেটা এগুলো আবার অক্সিজেনের সাথে সহজে নর্মাল কন্ডিশনে বিক্রিয়া করতে চায় না। এজন্য কি তোমার এটা টিকে থাকে, অনেকদিন পর্যন্ত টিকে থাকে। এটাই ক্ষয়রোধটা এভাবে করা হয়। ক্ষয়রোধের খুব ভালো একটা উপায় হলো কি, সংকর, ধাতুর সংকর। ধাতুর সংকর কি, এক একটা ধাতুর সাথে আরেকটা ধাতু মিশানো হয়। তো ধাতুগুলো কিভাবে মিশানো হয়, ধরো এমন একটা ধাতু যার জারণ প্রবণতা বেশি, তার সাথে কাকে মিশানো হয়, এমন একটা ধাতু যার বিজারণ প্রবণতা বেশি। তো দুই জারণ প্রবণতা আর বিজারণ প্রবণতা কি একজন আরেকজনকে কি করে ফেলে, ক্যান্সেল করে ফেলে, যার কারণে কি একটা নিষ্ক্রিয় জিনিসে পরিণত হয়। এই জন্যই সংকরটা গঠন করা হয়। সংকরটাকে আমরা কি বলি, সংকটটাকে আমরা সবসময় কি বলি, তোমার সংকটটাকে আমরা যে মেইনলি সবসময় বলি যে সংকটটা দৃঢ়তা দিবে, টিকে থাকবে। টিকে থাকবে অবশ্যই, তাকে কি হইতে হবে, স্টেবল হইতে হবে। সে যদি ইয়া হয় তোমার নর্মালি, সাপোজ ধরো সে যদি তোমার আহ বিক্রিয়া করতে পাগল হয়ে যায়, তাহলে তাকে দিয়ে কিন্তু তোমার কি হবে না, তোমার কাজ হবে না, সেটা কিন্তু তোমাকে ইয়া করবে না। তো এখন আমরা, এটাই হলো কি ক্ষয়রোধের উপায়। ক্ষয়রোধের জন্য আমরা এটাই করি, বিক্রিয়াটা আমরা একটা টেকনিক ইউজ করি, যে টেকনিকটার নাম আমি বললাম যে বিভবের প্রয়োগ, বা বিজারণ প্রবণতা, বা বিভবের প্রয়োগ, বা বিজারণ বিভব ইয়া করা। তো এইটাই আমরা, তোমরা এখানে পড়বা। তো আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা যেটা পড়বো সেটা হলো বিভিন্ন কোষ সম্পর্কে আমরা পড়বো। এই যে অ্যানোড ক্যাথোড যেগুলা দিয়ে বানালাম, যেমন আহ বিজ্ঞানী ড্যানিয়েল, মানে সায়েন্টিস্ট ড্যানিয়েল প্রথম তড়িৎ রাসায়নিক কোষটা বানাইছিল কি দিয়ে, অ্যানোডে সে জিঙ্ক রাখছিল, ক্যাথোডে সে কপার রাখছিল। সবচেয়ে সরল উপায়ে তড়িৎ রাসায়নিক কোষ যেগুলা বানায় সেগুলো।
সাপোজ ধরো হাইড্রোজেন দিয়ে বানাইলো, তখন তো গ্যাসটাকে তার এইভাবে দণ্ডের মতো করে রাখতে পারবে না। ঠিক আছে। তারপর ধরো তরল ধাতু মার্কিউরি দিয়ে বানাইলো, মার্কিউরি তো আর এরকম দণ্ডের মতো থাকবে না, সেটা একটা দলার মতো হয়ে যাবে, বা একটা মুষ্টির মতো বাদ একটা দলার মতো হয়ে যাবে। তো ওই রকম হইলে কিভাবে একটা কোষ বানানো হয়, বা এই কোষগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। লবণ সেতু নিয়ে আরো আলোচনা আছে, আমরা লবণ সেতু নিয়ে দেখবো কিভাবে অভিস্রবণটা হয়, মানে মানে ব্যাপনটা হয়, সরি লবণ সেতু দিয়ে তো ব্যাপন হয়, তো ব্যাপনটা কিভাবে হয় সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকলে এই 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেন করো।